বৃন্দ, আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা লেখচিত্র সম্পর্কে বেশ কিছু জ্ঞান অলরেডি আমরা অর্জন করেছি। সেটা হচ্ছে যে সরণ বনাম সময় লেখচিত্রে যে ঢাল সেটা বেগ নির্দেশ করে, এবং সেটা যদি একটি সরল লেখা হয়, সরণ বনাম সময় লেখচিত্র যদি একটি সরল লেখা হয় এবং সেই সরল লেখার ঢাল যেহেতু বেগ নির্দেশ করে, সুতরাং আমরা এই লেখ থেকে বলতে পারি যে এই লেখের ক্ষেত্রে সকল পয়েন্টের ঢালের মান যেহেতু একই, তার মানে বস্তুটা সমবেগে গতিশীল। আর সমবেগে গতিশীল হলে কোনো বস্তুর ত্বরণ থাকে না, কেননা আমরা জানি যে ত্বরণ মানেই হচ্ছে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ। আর যদি তোমার সরণ বনাম সময় লেখচিত্রে কোনো বস্তু যদি বক্রপথে গতিশীল হয়, তার যদি সময়ের সাথে সরণের পরিবর্তনটা এরকম বক্ররেখা হয়, তাহলে এই বক্ররেখার বিভিন্ন পয়েন্টে ঢালের মানটা কি হবে, আলাদা হবে। তো ঢালের মানটা আলাদা হওয়া মানে কি, তাহলে বেগের মানটা আলাদা হবে, তার মানে বস্তুটা অসম বেগে গতিশীল হবে। আর অসম বেগে গতিশীল হলে আমরা জানি যে অসম বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ। তার মানে সেই ক্ষেত্রে এই ডান দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে বস্তুটা ত্বরণ থাকবে। বাম দিকের চিত্রের ক্ষেত্রে বস্তুটা ত্বরণ থাকবে না, আর ডান দিকের চিত্রের ক্ষেত্রে বস্তুর ত্বরণ থাকবে। কেন থাকবে থাকবে না সেই ব্যাখ্যাটা আমরা এতক্ষণ দিলাম। আর আরেকটা জিনিস আমরা শিখেছিলাম যে ত্বরণ বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল, এই যে বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল, সেটা আবার কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। এবং সেটা যদি একটি সরল লেখা হয়, সেটা মূলবিন্দুগামী হতে পারে বা উভয় অক্ষকে ছেদকারী সরল লেখার সমীকরণও হতে পারে। সেটা যদি সরল লেখা হয় বেগ বনাম সময় লেখচিত্র, তাহলে সেক্ষেত্রে তোমার এই সরল লেখার সকল পয়েন্টে ঢালের মান একই হবে। আর ঢালের মান একই হবার কারণে তার ত্বরণের মানও সকল পয়েন্টে কি হবে, একই হবে। তার মানে বস্তুটা সমত্বরণে বা সুষম ত্বরণে গতিশীল হবে। আর ডান দিকের যে চিত্রটা আছে, এই চিত্রটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্রে তোমার এখানে বেগের যে পরিবর্তন দেখানো হচ্ছে সময়ের সাপেক্ষে, সেটা হচ্ছে বক্রপথ। তার মানে বেগের পরিবর্তন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের পরিবর্তন হচ্ছে। তার মানে আমার এখানে বস্তুটা ক্ষেত্রে যে ত্বরণ বিভিন্ন পয়েন্টে যে ঢালের মানটা হবে, এই ঢালের মানটা আলাদা হবে, ভিন্ন ভিন্ন হবে। তার মানে এক্ষেত্রে বস্তুটা অসম ত্বরণে গতিশীল। তো সমত্বরণ এবং অসমত্বরণ কিভাবে আমরা লেখচিত্র থেকে জানতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন এই যে বিষয়গুলো আমরা শিখলাম, সেই বিষয়গুলোর আলোকে আজকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু লেখচিত্র আজকে আমরা দেখব। এগুলো একটু মনোযোগ সহকারে তোমরা দেখবে, দেখার চেষ্টা করো। যেখানে সাউন্ড হয় সেখানে মিউট করে রাখো, তোমরা সবাই নিজেকে মিউট করে রাখো। আচ্ছা, এখন আমরা এখানে দেখো কিছু লেখচিত্র আজকে করতে হবে, যেটা আমি ধারণা দিলাম যে সরণ সময় লেখচিত্রটাকে আমরা যদি বেগ সময় লেখচিত্রে কনভার্ট করতে চাই, এবার সেটাকে যদি ত্বরণ সময় লেখচিত্রে কনভার্ট করতে চাই, তাহলে আমার আগের যে কনসেপ্ট গুলো সেই কনসেপ্ট গুলো ব্যবহার করতে হবে, যেটা আজকে আমি প্রিলিমিনারি শুরুতে আমি যে ধারণাটা আজকে আচ্ছা, এখন সিয়াম রশিদ বলো, সিয়াম রশিদ, সিয়াম রশিদ কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বলেন স্যার। আচ্ছা, এখন দেখো আমরা লেখ লেখ গ্রাফ কনভার্সন করব। গ্রাফ কনভার্সন বলতে বোঝানো হচ্ছে যে আমরা এই সরণ সরণ সময় যে লেখচিত্র, সেটাকে আমরা বেগ সময় লেখচিত্রে কনভার্ট করব। আবার সেই লেখচিত্রটাকে আবার আমরা ত্বরণ সময় লেখচিত্রে কনভার্ট করব। তোমাদের কথা বলার প্রয়োজন হলে একটু মিউট করো। নাম্বার একটু আচ্ছা, এখন সিয়াম বলো, তোমার এই জায়গায় তোমার এখানে যে সরণ সময় লেখচিত্র, এই সরণ সময় লেখচিত্রটাকে আমরা বেগ বনাম সময় লেখচিত্রে কনভার্ট করতে চাই। রুলামিন বুইয়া আচ্ছা আছে মনে নাম্বার না বুঝতে পার আছে। হ্যাঁ ও খায় তো। বলো সিয়াম বলো। স্যার স্যার কে যেন কথা বলছিল প্রচুর, এই জন্য আপনার কথাটা মানে প্রশ্নটা শুনতে পাইনি স্যার। এই হচ্ছে তোমাদের অবস্থা। তোমাদের আসলে এমন ভালো স্টুডেন্ট তোমরা, আমার কাছে মনে হয় না তোমরা ভালো করতে পারবে। আচ্ছা, আমি তোমাদের মিউট করে ক্লাস নিতে হবে, এখন উপায় নেই। আচ্ছা, তো প্রথম লেখচিত্র হচ্ছে সরণ বনাম সময় লেখচিত্র। তো সরণ বনাম সময় লেখচিত্রে এখানে ও থেকে এ একটা অংশ দেখানো হয়েছে এবং এ থেকে বি একটা অংশ দেখানো হয়েছে। তো আমরা জানি যে সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। তো যেহেতু ও থেকে এ এটা একটা সরল লেখা,
তার মানে এটা সকল পয়েন্টে ঢালের মান কি হবে, একই হবে। তার মানে বস্তুটা সমবেগে গতিশীল হবে। তো সমবেগে গতিশীল হবার কারণে এই সরণ সময় লেখচিত্রটাকে যদি আমরা বেগ সময় লেখচিত্রে কনভার্ট করতে চাই, তাহলে এবি ওয়ে অংশের জন্য এইরকম একটা সমবেগ পাওয়া যাবে। আর এ থেকে বি তে দেখো সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, সরণের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে বস্তুটা স্থির অবস্থায় থাকবে। আর স্থির অবস্থায় থাকার কারণে তোমার এই যে এবি যে অংশটা স্থির অবস্থায় আছে, তার জন্য আমার এখানে বেগের পরিবর্তনটা হবে না। বেগ কত হবে? 0 হবে। তার মানে এই লেখটা সময় অক্ষের উপরে থাকবে। একইভাবে তোমার ত্বরণ বনাম সময় লেখচিত্র যদি আমরা করতে চাই, তাহলে আমার এখানে দেখো বেগ বনাম সময় লেখচিত্রে এখানে সমবেগে গতিশীল ছিল প্রথম অংশটা। তো সমবেগে গতিশীল থাকলে তো ত্বরণ থাকবে না, কেননা আমরা জানি যে ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তার মানে এই অংশটার এই প্রথম অংশে কোনো ত্বরণ থাকবে না। আর দ্বিতীয় অংশে তো তোমার কোনো বেগই নাই, আর বেগ না থাকার কারণে সেক্ষেত্রে তার কোনো ত্বরণ থাকবে না। তার মানে এটা সময় অক্ষের উপরই থাকবে। তো এটাই হচ্ছে সরণ বনাম সময় লেখচিত্রকে আমরা কিভাবে দেখো বেগ বনাম সময় লেখচিত্রে কনভার্ট করলাম, এবং সেটাকে আবার কিভাবে ত্বরণ বনাম সময় লেখচিত্রে কনভার্ট করলাম। এবারে দেখো ডান দিকে আর একটা চিত্র আমি দিয়েছি। এখানে তোমার তিনটা অংশ দেখানো হয়েছে। এখানে তোমার এখান থেকে এ পর্যন্ত স্থির, সরণের পরিবর্তন হচ্ছে না। এবারে এ থেকে বি, এখানে সরণের পরিবর্তন হচ্ছে, এবং এটা যেহেতু সরলরেখা তার মানে এটা সমবেগে গতিশীল। আবার বি থেকে সি, এখানে সরণের পরিবর্তন হচ্ছে না, তার মানে বস্তুটা স্থির। তার মানে প্রথম থেকে এ পর্যন্ত স্থির। তো স্থির থাকলে তো আসলে বেগ পাওয়া যাবে না। তার মানে ও থেকে ওই স্টার্টিং পয়েন্ট থেকে এ পর্যন্ত বেগ 0। এরপরে এ থেকে বি তে যেহেতু সমবেগে গতিশীল, সরণ বনাম সময় লেখচিত্রে যেহেতু সরল রেখা বরাবর গতিশীল, তার মানে এখানে সমবেগে গতিশীল, যেটা বেগ বনাম সময় লেখচিত্রে দেখানো হচ্ছে। আর বি থেকে সি, সেখানে সরণের পরিবর্তন হচ্ছে না, তার মানে আমার এখানে বেগ কত হবে? 0 হবে। তার মানে আমার এখানে দেখো, এটাকে যদি আমরা কিভাবে দেখো সরণ বনাম সময় লেখচিত্রটাকে বেগ বনাম সময় লেখচিত্রে আমরা কনভার্ট করলাম। ঠিক একইভাবে আমরা যদি ত্বরণ বনাম সময় লেখচিত্র ড্রয়িং করতে চাই, তাহলে তোমার এখানে ও থেকে এই প্রথম অংশ যেটা, সেটাখানে তো তোমার বেগ 0। বেগ 0 হবার কারণে এখানে ত্বরণও কি হবে? 0 হবে। তার মানে ত্বরণ এই পয়েন্ট পর্যন্ত 0 হলো। এরপরে পরের যে অংশটা দেখা যাচ্ছে এ থেকে বি, যেটা সমবেগে গতিশীল ছিল, আর সমবেগে গতিশীল থাকার কারণে এই অংশটার ক্ষেত্রে ত্বরণ থাকবে না, আর পরেরটার ক্ষেত্রে তো বেগ নাই, তার মানে এখানে ত্বরণ কত হবে? 0 হবে। তো এটাই হচ্ছে আমরা কিভাবে দেখো এই লেখটাকে আমরা তিনটা অংশ আছে এখানে, প্রথমে ছিল দুইটা অংশ, এখানে তিনটা অংশ এখানে অ্যাড করা হয়েছে। তাহলে সেখানে কিভাবে আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্রকে দেখো বেগ বনাম সময় লেখচিত্র এবং ত্বরণ বনাম সময় লেখচিত্র আমরা কনভার্ট করলাম। ঠিক একইভাবে আমরা আরো বেশ কিছু লেখচিত্র এখানে আনা হয়েছে। দেখো 3 নাম্বার যে লেখটা, সেটা হচ্ছে বক্ররেখা। এটা একটা অর্ধবৃত্ত দেখানো হচ্ছে সরণ বনাম সময় লেখচিত্রে। তোমার এখানে ও থেকে স্টার্ট হয়ে তোমার এই বক্রপথ ঘুরে আবার সেখানে টি অক্ষকে এই পয়েন্টে এসে সেট করেছে। তার মানে আমার এই ক্ষেত্রে এটা সরণ বনাম সময় লেখ। তো সরণ বনাম সময় লেখার ক্ষেত্রে এটা একটা বক্ররেখা। তো বক্ররেখার ক্ষেত্রে শুরুতে দেখো ঢাল বের করার নিয়ম কি, যে কোনো পয়েন্টে স্পর্শক ড্রয়িং করতে হবে। তো শুরুতে যদি আমি স্পর্শক ড্রয়িং করি, তাহলে শুরুতে ঢালের মানটা কি হবে? বেশি হবে। শুরুতে ঢালের মানটা ম্যাক্সিমাম হবে। তো শুরুতে ঢালের মান ম্যাক্সিমাম হওয়া মানে কি? তার মানে বেগের মানটা ম্যাক্সিমাম হবে। তার মানে শুরুতে বেগের মানটা সর্বোচ্চ হবে। এরপরে তুমি এই সরণ বনাম সময় চিত্রে মূলবিন্দু থেকে যতই উপরে উঠতে থাকবে, ঢালের মান আস্তে আস্তে কমতে থাকবে। ঢালের মান কমতে থাকার অর্থ হলো বেগের মানটা কি হবে? কমে যাবে। তার মানে শুরুতে বেগের মানটা সর্বোচ্চ ছিল, এই যে দেখো বেগ বনাম সময় লেখচিত্রে t=0তেই বেগের মানটা সর্বোচ্চ। এরপরে সময় অতিবাহিত হলে বেগের মানটা কমতে কমতে এই পয়েন্টে এসে দেখো বেগটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। কেন এই পয়েন্টে এসে বেগ 0 হয়ে গেল? কেননা এই সর্বোচ্চ এই বিন্দুতে সরণ বনাম সময় লেখচিত্রে এখানে কোনো ঢাল তৈরি হয়নি। এখানে স্পর্শক ড্রয়িং করা হলে সেটা সময় অক্ষের সমান্তরাল হয়ে যায়। তার মানে এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি হয় নাই। tan 0 ডিগ্রি। তো tan 0 ডিগ্রি মানে হচ্ছে 0। তার মানে আমার এখানে কোনো বেগ থাকবে না। এরপরে দেখো লেখটা তুমি এখান থেকে এই সর্বোচ্চ অবস্থান থেকে সরণ বনাম সময় লেখচিত্রে যদি নিচের দিকে নামতে থাকো, তখন কিন্তু আবার ঢালের মানটা বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো তুমি প্রথম অংশে তুমি মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে যাচ্ছিলে, যার জন্য বেগের মানটা ধনাত্মক ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখো তুমি এখান থেকে নিচের দিকে যাচ্ছ, তার মানে ডিরেকশন কি হয়ে যাচ্ছে? এখন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ডিরেকশন পরিবর্তন হওয়ার কারণে আমার এখানে বেগটাও কি হবে? বেগের ডিরেকশনও পরিবর্তন হবে। তার মানে আমার এখানে বেগের ডিরেকশনটা কি হচ্ছে দেখো, মূল যেখানে বেগটা 0 হলো, এই 0 থেকে আবার কি হবে? যেহেতু ঢালের মানটা বাড়তে থাকবে, তার মানে বেগের মানটা ঋণাত্মক দিকে আবার কি হতে থাকবে? বাড়তে বাড়তে এই পয়েন্টে এসে বেগের মানটা আবার কি হবে? ম্যাক্সিমাম হবে। কেন? কেননা এই পয়েন্টে এসে ঢালের মানটা কি হবে? ম্যাক্সিমাম হবে। তো এটাই হচ্ছে সরণ বনাম সময় লেখ, যেটাকে আমরা বেগ বনাম সময় লেখে কনভার্ট করলাম। এখন দেখো এখানে
এই বেগ বনাম সময় লেখে দেখো তোমার এই সর্বোচ্চ বিন্দু থেকে শুরু হয়ে এই পয়েন্ট থেকে শুরু হয়ে তোমার এটা নিচের দিকে নেমে যাচ্ছিল। এখন এটাকে যদি আমরা ত্বরণ বনাম সময় লেখে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এখন কি করব দেখো, সেই ক্ষেত্রে তোমার আমরা জানি যে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। আজকে আমি আলোচনা করেছি, যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বুঝবে। তো বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে। তো যেহেতু এই সরলরেখার সকল পয়েন্টে, যেহেতু এটা একটা সরল লেখা, তাহলে সকল পয়েন্টে ঢালের মান কি হবে, একই হবে। তার মানে সকল পয়েন্টে ত্বরণের মান একই হবে। বাট এই লেখটা দেখো, এই সর্বোচ্চ এই বেগের এই মান থেকে শুরু হয়ে কিন্তু এটা নিচের দিকে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে যে স্লোপ পাওয়া যাবে, ঢাল পাওয়া যাবে, সেটা কিন্তু নেগেটিভ। তার মানে ত্বরণের মানটা কি হবে, নেগেটিভ হবে। তো ত্বরণের মানটা নেগেটিভ হবে এবং সমত্বরণ বাট নেগেটিভ। আর আচ্ছা, এখন আমরা এটাকে সমত্বরণ না বলে এটা মন্দন বলবো, কেননা তোমার এখানে বেগের মানটা সর্বোচ্চ মান থেকে শুরু হয়ে এটা কমে যাচ্ছে, তাই না? তো বেগের মান যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি, মন্দন বলি। এবং সেই ক্ষেত্রে তোমার এই ঢালের মানটা যেহেতু নেগেটিভ, সুতরাং ত্বরণটা নেগেটিভ হবে, যার জন্য তোমার এই মূল বিন্দু থেকে ত্বরণের মানটা দেখো এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে। আমি একটু নিচে ইন্ডিকেট করে দেখাচ্ছি, এই যে এটাই হচ্ছে ত্বরণ বনাম সময় লেখ, এটাই হচ্ছে ত্বরণ বনাম সময় লেখ। এক্ষেত্রে এটা কি, মন্দন। এবং এখানে যেহেতু সরল লেখা, তাহলে সরল লেখার ক্ষেত্রে সকল পয়েন্টে ঢালটা একই হবে। তার মানে মন্দনের মানটা সকল পয়েন্টে কি থাকবে, একই থাকবে। তার মানে এটা একটা সরল লেখা হয়ে যাবে। তো এটাই হচ্ছে সরণ বনাম সময় লেখটাকে দেখো আমরা খুবই ইম্পর্টেন্ট, বেগ বনাম সময় লেখে কনভার্ট করলাম এবং সাথে সাথে সেটাকে আমরা ত্বরণ বনাম সময় লেখে কনভার্ট করলাম। একইভাবে আমরা ডান দিকে 4 নাম্বার আর একটা প্রবলেম আনা হয়েছে, এই অর্ধবৃত্তটাকে উল্টো করে দেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করে এটাকে এখন এই পয়েন্টে এনে আবার উপরের দিকে উঠিয়ে দেওয়া হলো, এটাকে জাস্ট উল্টিয়ে দেওয়া হলো। তো উল্টিয়ে দেওয়া হলে দেখো এক্ষেত্রে আমার এখানে শুরুতেই এস এর মানটা দেখো, শুরুতে এই লেখটা সরণ বনাম সময় লেখের চিত্রে নিচের দিকে যাচ্ছে। তো নিচের দিকে যাওয়া মানে কি, তার মানে ঢালটা কি হবে, নেগেটিভ হবে। তো ঢাল নেগেটিভ হলে আমরা জানি যে সরণ বনাম সময় লেখচিত্রে ঢাল কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। তো বেগ নির্দেশ করার কারণে তোমার সকল পয়েন্টে ঢালের মানটা কি তোমার কি হবে, তোমার এটা বক্ররেখার হওয়ার কারণে আলাদা আলাদা হবে। আচ্ছা, সরল রেখা হলে একই হতো। তো শুরুতে এখানে ঢালের মানটা কি হবে, ম্যাক্সিমাম হবে। তার মানে বেগের মানটা ম্যাক্সিমাম হবে, বাট সেটা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, কেননা এটা নিচের দিকে নেমে যাচ্ছে। তার মানে এটা নেগেটিভ অ্যাক্সিসের সাথে তোমার অ্যাঙ্গেলটা তৈরি করবে, যার জন্য ঢালটা নেগেটিভ হবে এবং সেই ঢালের মানটা ম্যাক্সিমাম থাকবে, যার জন্য বেগের মানটা কি হবে, ম্যাক্সিমাম হবে। যার জন্য এই লেখটা মূলবিন্দু থেকে নেগেটিভ মান থেকে শুরু হয়ে এরপরে তুমি এই লেখে সরণ বনাম সময় লেখচিত্রে তুমি যত নিচে নেমে আসবে তত ঢালের মানটা কি কমতে থাকবে। তো ঢালের মান কমতে কমতে এই পয়েন্টে এসে ঢালের মানটা শূন্য হয়ে যাবে। তার মানে এই পয়েন্টে এসে বেগের মানও কি হবে, শূন্য হবে। তার মানে বেগ বনাম সময় লেখচিত্রে দেখো নেগেটিভ এই পয়েন্ট থেকে শুরু হয়ে তোমার এখানে কমতে কমতে এই পয়েন্টে এসে কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। কেন এখানে এসে শূন্য হয়ে গেল, কেননা এই পয়েন্টে এসে ঢালটা স্পর্শক ড্রয়িং করা হলে সেটা সময় অক্ষে সমান্তরাল হয়ে যায়। তার মানে এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি হয় না, আর অ্যাঙ্গেল তৈরি না হওয়ার কারণে এখানে ঢালটা কত হবে, শূন্য হবে। তার মানে আমার এখানে বেগটাও কি হবে, শূন্য হবে। এরপরে দেখো সরণ বনাম সময় লেখচিত্রে এটা পজিটিভ ধনাত্মক দিকে দেখো এটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এক্ষেত্রে বেগের মানটা আবার কি হবে, বৃদ্ধি পাবে। এবং বেগের মান কেন বৃদ্ধি পাবে, কেননা ঢালের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এই পয়েন্টে এসে ঢালের মানটা কি হবে, ম্যাক্সিমাম হবে। তার মানে বেগের মান এই শূন্য থেকে বৃদ্ধি পেয়ে আবার এই পয়েন্টে এসে আবার কি হয়ে যাবে, ম্যাক্সিমাম, এই বেগটা তুমি পেয়ে যাবে। তো এটা যেহেতু বেগ বনাম সময় লেখায় তুমি সরল লেখা পেয়েছো, এবং এই সরল লেখার ক্ষেত্রে দেখো আগের বেগ বনাম সময় লেখচিত্রের সাথে এটা যদি তুমি কম্পেয়ার করো, তাহলে আগেরটার ক্ষেত্রে ধনাত্মক সর্বোচ্চ মূলবিন্দুর উপরে ধনাত্মক মান থেকে শুরু হয়ে সেটা নেগেটিভ দিকে এটার ট্রেনটা ছিল, গতিটা ছিল। তার মানে এখানে মন্দন হয়েছিল। আর এটার ক্ষেত্রে নেগেটিভ অংশ থেকে শুরু হয়ে সেটা উপরের দিকে যাচ্ছে, তার মানে ধনাত্মকের দিকে যাচ্ছে। তো ধনাত্মকের দিকে যাওয়ার অর্থই হলো যে তোমার এক্ষেত্রে কি হবে, ত্বরণশীল হবে, মন্দন হবে না, এক্ষেত্রে ত্বরণশীল হবে। এটা নিচের দিকে না নেমে যাওয়া মানে বেগ হ্রাস পেয়েছিল, ফলে মন্দন হয়েছিল। আর ডানেরটার ক্ষেত্রে তোমার এখান থেকে শুরু হয়ে উপরের দিকে যাওয়ার অর্থ হলো যে এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে। আর বেগ বৃদ্ধি পেলে সেক্ষেত্রে এটা কি হয়, ত্বরণ হয়, ত্বরণশীল হয়। এটা যেহেতু সরল লেখা, তাহলে সরল লেখার সকল পয়েন্টে ঢালের মান কি হবে, একই হবে। তার মানে ত্বরণের মান একই হবে, এই সরল লেখার সকল পয়েন্টে ত্বরণের মানটা একই হবে। এবং এটার ক্ষেত্রে তোমার যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে, তার মানে ঢালটা কি হবে, ধনাত্মক হবে। তার মানে এই ক্ষেত্রে ত্বরণ যেটা তৈরি হবে সেটা মূল বিন্দু থেকে উপরে ধনাত্মক, এরকম একটা সরল লেখা পাওয়া যাবে। যেহেতু সমত্বরণ, তার মানে সকল পয়েন্টে সময় পরিবর্তন হবে, কিন্তু ত্বরণের মান সবসময় কি থাকবে, একই থাকবে। এই হচ্ছে আমরা দেখো সরণ বনাম সময় লেখটাকে দেখো আমরা কিভাবে বেগ বনাম সময় এবং ত্বরণ বনাম সময় লেখে কনভার্ট করলাম। খুবই ইম্পর্টেন্ট, এইগুলো তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, মেডিকেল বুয়েট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়
বিভিন্ন চাকরির পরীক্ষায় এই বিষয়গুলো আসে। যারা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করবে ভবিষ্যতে, ফিজিক্স নিয়ে লেখাপড়া করবে, তাদের জন্য এগুলো খুবই উপকারী হবে। তো এই লেখচিত্রগুলো যদি বুঝে থাকো তাহলে তোমাদের ভবিষ্যতে অনেক উপকার হবে। এবার যে কোনো লেখকে আমরা যদি এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে এরকম একটা স্মরণ বনাম সময় লেখ দিয়ে বলা হলো এটার ত্বরণ বনাম সময় লেখ নিচের কোনটি, এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসতে পারে। ইভেন অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে কিন্তু এগুলো পরীক্ষায় আসতে পারে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই 4টা লেখ যদি তুমি ভালো করে বুঝে থাকো, প্রথম 2টা তো সিমিলার, এখানে 2টা অংশ ছিল, এখানে 3টা অংশ অ্যাড করা হয়েছে। আর এটা হচ্ছে প্রথমে এগুলো সরলরেখা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমি, আর পরের অংশে যেটা আমি এনেছি সেটা বক্ররেখা দ্বারা আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন তোমাকে যদি যে কোনো সমীকরণ লেখচিত্র দেওয়া হয়, সরণ বনাম সময় লেখচিত্র, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এটাকে কনভার্ট করতে পারবে যে বেগ বনাম সময় লেখচিত্র বা ত্বরণ বনাম সময় লেখচিত্রে কিভাবে কনভার্ট করতে হয়, যদি তুমি এই 4টা লেখ ভালো করে বুঝে থাকো। আচ্ছা, এখন আমরা গত লাস্ট ক্লাসে কিছু অঙ্ক করেছিলাম। অঙ্কে যাওয়ার আগে আরো কয়েকটা জিনিস একটু আমি বলি তোমাদের। তোমরা 9, 10 এগুলো পড়েছো। পড়ন্ত বস্তু সম্পর্কিত গ্যালিলিওর 3টা সূত্র আছে। এই সূত্রগুলোর দিকে আমরা যাব না, তবে এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এবং কোন একটা বস্তুকে যদি আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, এটাকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু। 2টা বস্তু আছে, একটা হচ্ছে পড়ন্ত বস্তু বস্তুর গতি, আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতি। কোন একটা বস্তুকে যদি আমরা একটা সার্টেন হাইট থেকে মুক্তভাবে ছেড়ে দেই, তাহলে সেই বস্তুর গতিকে বলা হয় পড়ন্ত বস্তুর গতি। তো গ্যালিলিওর সূত্রগুলো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এবং সেই ক্ষেত্রে এই বস্তুটা তুমি জাস্ট একটা সার্টেন হাইট থেকে তুমি ছেড়ে দিবে, তাহলে এটা মুক্তভাবে নিচের দিকে পতনশীল হবে। তার মানে এই ক্ষেত্রে এই বস্তুটার কোনো তোমার বাতাসের যে বাধা, এগুলোকে আমরা অগ্রাহ্য করি। তার মানে অভিকর্ষ বলের ক্রিয়ায় এই বস্তুটার গতি কি হবে, সম্পন্ন হবে, তথা পৃথিবী তাকে নিচের দিকে টেনে নিয়ে আসবে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলের কারণে। তো অভিকর্ষ বল মানে কি আমরা জানি যে F = mg। তার মানে এই ক্ষেত্রে বস্তুটার যে ত্বরণ কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষের ত্বরণ কাজ করে। সুতরাং তোমার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এবং এটা যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটা পতনশীল হয়, যার জন্য এখানে জি ত্বরণটাকে এই ক্ষেত্রে, তাহলে যেহেতু অভিকর্ষ ত্বরণ কাজ করবে, অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি। এই জন্য আমরা গতির সমীকরণকে V = V0 + GT, অর্থাৎ আমরা আগে যে গতির সমীকরণগুলো পড়েছিলাম V = V0 + AT, এখন তার এখানে এ ত্বরণ কাজ করবে না, তাই না? এখানে যেহেতু পড়ন্ত বস্তু, অভিকর্ষের ত্বরণ কাজ করবে, অভিকর্ষ বলের ক্রিয়ায় এই বস্তুগুলোর গতি সম্পন্ন হবে, এই জন্য জি ত্বরণ কাজ করবে। সুতরাং যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে জি লিখতে হবে। আর এখানে পড়ন্ত বস্তু হওয়ার কারণে এখানে জিটা প্লাস হবে, যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে বলের দিকেই যাচ্ছে এটা। আর নিক্ষিপ্ত বস্তু, তুমি যদি এটাকে উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে সেক্ষেত্রে জিটাকে মাইনাস ধরতে হবে, যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি নিক্ষেপ করছো। অভিকর্ষ বলটা কাজ করে নিচের দিকে, আর তুমি বস্তুটাকে যদি তুমি উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে সেক্ষেত্রে জিটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই গতির সমীকরণগুলো আমরা ইউজ করবো। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, আর এটা ডানেরটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এখন আমরা কোন একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, এগুলো তোমাদের 9, 10 ছিল। তো কোন একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, ধরো আমরা এখান থেকে একটা বস্তুকে V0 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে এই বস্তুটা খাড়া উপরের দিকে গিয়ে সর্বোচ্চ একটা অবস্থানে গিয়ে তার বেগ কি হবে, 0 হবে। তো বেগ যখন 0 হয়ে যাবে, সেটা উপরের দিকে না গিয়ে পুনরায় অভিকর্ষ বলের কারণে আবার এটা নিচের দিকে ভূমিতে ফিরে আসবে। আচ্ছা, এখন এই যে তোমার এই বস্তুটাকে শুরুতে কি করেছে, তুমি নিক্ষেপ করেছে, তার মানে এই বস্তুটাকে এখন আমরা কি বলবো, নিক্ষিপ্ত বস্তুর গতি। তো নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে ডানের এই সূত্রগুলো আমাকে ইউজ করতে হবে। আর কোন অবস্থায় যদি তুমি কোনো একটা বস্তুকে সার্টেন হাইট থেকে জাস্ট মুক্তভাবে তুমি ছেড়ে দাও, তাহলে সেই ক্ষেত্রে সেই বস্তুটাকে বলা হয় পড়ন্ত বস্তুর গতি। তো সেই গতির ক্ষেত্রে গ্যালিলিওর যে 3টা সূত্র আছে, সূত্রগুলো তোমরা দেখবে, অতটা ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখে রাখবে, এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসলেও আসতে পারে। আচ্ছা, এখন আমরা এই যে একটা বস্তুকে যে একটা V0 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে এই বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে বা যাবে, সেটা বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। দেখো, V², যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু, যার জন্য মাইনাস নিয়ে আসতে হবে, V² V0² - 2gh। সর্বোচ্চ উচ্চতা থেকে এটা নিচের দিকে পড়ে যাচ্ছে, বাট এটা আমরা বিবেচনা করব না। আমরা শুরুতেই বস্তুটাকে কি করেছি, শুরু থেকে বস্তুটা পতনশীল, মানে মুক্তভাবে পড়ছে না, নিক্ষেপ করা হয়েছে। এই জন্য এই বস্তুটার গতিকে আমরা বলবো নিক্ষিপ্ত বস্তুর গতি, যার জন্য এখানে জি মাইনাস হবে। তার মানে V² V0² - 2gh। এবারে সর্বোচ্চ উচ্চতা যেহেতু আমরা বের করতে চাচ্ছি, তো সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ কত হবে, 0 হবে। তার মানে এখানে ভি এর পরিবর্তে আমরা কি করব, 0 অ্যাপ্লাই করব, করলে ফাইনালি ক্যালকুলেশন করলে H = V0² / 2g আমরা পেয়ে যাচ্ছি। তো এখন আমরা এই যে এখানে তোমার H = V0² / 2g,
ভি নটের মান আমাদের জানা থাকবে, কোন একটা বস্তুকে কত বেগে তুমি উপরের দিকে নিক্ষেপ করেছো সেই বেগের মানটা জানা থাকলে এই বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বা পৌঁছাবে সেই মানটা তোমরা এই সমীকরণ ব্যবহার করে বের করতে পারবে। এবারে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, অর্থাৎ এই যে নিক্ষেপণ বিন্দু হতে এই সর্বোচ্চ উচ্চতায় যেখানে বেগ শূন্য হবে শেষ বেগ, সেই উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি এই ফর্মুলাটা ইউজ করা হচ্ছে। এবং শেষ বেগ যেহেতু জিরো, তার মানে ভি এর পরিবর্তে জিরো, দ্যাট ইজ ভি নট মাইনাস জিটি, তাহলে টি ইকুয়াল টু ভি নট ডিভাইডেড জি। এটাই হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তো তাহলে ভি নটের মান জানা থাকলে কিন্তু তাকে জি দ্বারা ভাগ করলে তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেই মানটা তোমরা পেয়ে যাবে। একইভাবে আমরা যদি উড্ডয়নকাল, বিচরণকাল, ভ্রমণকাল বের করতে চাই, উড্ডয়নকাল, বিচরণকাল বা ভ্রমণকাল সময়টা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এই সময়টার অর্থ হচ্ছে যে তুমি নিক্ষেপের মুহূর্ত হতে এই ভূমিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা সে শূন্যে, বস্তুটা শূন্যে ভাসমান ছিল, এই সময়টাই হচ্ছে তোমার উড্ডয়নকাল, বিচরণকাল, ভ্রমণকাল বা কত সময় শূন্যে ভাসমান থাকবে, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। তো সেটা আমরা যদি সূত্র দিয়ে বের করতে চাই তাহলে এইচ ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এখন নিক্ষেপের মুহূর্তে হাইট কত হবে? জিরো হবে। আর যখন ভূমিতে পতিত হবে, টোটাল পথ ঘুরে যখন এটা ভূমিতে পতিত হবে তখন এই পয়েন্টে এসে আমরা কি পাবো? শেষ বেগটা শূন্য পাবো। এই পয়েন্টে এসে আমরা কি শেষ বেগ শূন্য পেয়ে যাব। আচ্ছা, তো এই পয়েন্টে এসে শেষ বেগ এই পয়েন্টে এসে যে আমরা শেষ বেগটা শূন্য পেলাম, আচ্ছা, তো আমরা এখন নিক্ষেপের মুহূর্তে আমরা এখানে উচ্চতা শূন্য পেয়েছিলাম, আর যখন ভূমিতে পতিত হবে এই পতিত হওয়ার মুহূর্তে আমরা উচ্চতা কত পাবো? শূন্য পাবো। তার মানে আমরা হাইট দুইবার শূন্য পাচ্ছি, একটা হচ্ছে নিক্ষেপের মুহূর্তে আর একটা টোটাল পথ পরিভ্রমণ করে আসার পরের মুহূর্তে। আচ্ছা, তাহলে আমরা এখানে এইচ ইকুয়াল টু জিরো লিখলাম, ভি নট আর টি এর জায়গায় আমরা যেহেতু বিচরণকাল সময় বের করতে চাই এই জন্য আমরা এখানে ক্যাপিটাল টি লিখবো। লেখার পরে এখানে টি কমন নিয়ে ফাইনালি দেখো একবার টি ইকুয়াল টু জিরো পাচ্ছি আর একবার টি ইকুয়াল টু ভি নট ডিভাইডেড জি। এখন এই যে টি ইকুয়াল টু যে জিরো যে সময়টা, এই সময়টা হচ্ছে নিক্ষেপের মুহূর্তে হাইট যখন জিরো ছিল সেই সময়টা ইন্ডিকেট করে, সুতরাং এটাকে কিন্তু আমরা বিচরণকাল বলবো না। এখন এই যে আমরা যে টি ইকুয়াল টু ভি নট বাই জি পেলাম সেটাকে আমরা বিচরণকাল বলবো, কেননা এই সময় পরেও সে টোটাল পথ পরিভ্রমণ করে এখান থেকে শুরু করে টোটাল পথ পরিবহন করে যখন আবার এখানে আসবে তখনও তার শেষ বেগটা কত, শেষ হাইটটা কত হবে? শূন্য হবে। তার মানে এই যে লাস্টে যে সময়, এই সময়টাকে আমরা কি বলবো? বিচরণকাল বলবো, দ্যাট ইজ টি ইকুয়াল টু ভি নট ডিভাইডেড জি। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, বিচরণ কালটা উত্থান কাল যে সময়টা ছিল অর্থাৎ ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠার যে সময় ভি নট বাই জি, বিচরণ কালটা দেখো তার দ্বিগুণ হয়ে গেল, টু ভি নট ডিভাইডেড জি। সুতরাং পতন কালটা কত হবে? পতন কাল বলতে বোঝানো হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় হতে ভূমিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা, সেটাই হচ্ছে পতন কাল। তাহলে নিশ্চয়ই পতন কাল আর উত্থান কাল পরস্পর সমান হবে, যেহেতু বিচরণ কালটা উত্থান কালের দ্বিগুণ হয়েছে। সুতরাং আমরা পতন কালটা যদি বের করতে চাই তাহলে টি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু টি মাইনাস বিচরণ কাল মাইনাস উত্থান কাল। তো বিচরণ কাল হচ্ছে টু ভি নট বাই জি মাইনাস ভি নট ডিভাইডেড জি। এখানে ক্যালকুলেশন করলে পতন কাল টি প্রাইম ইকুয়াল টু ভি নট ডিভাইডেড জি। তো পতন কালটা দেখো, এই যে তোমার পতন কালটা ভি নট বাই জি, এটা হচ্ছে উত্থান কালের সমান হয়েছে। দেখো তার মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উত্থান কাল আর পতন কাল পরস্পর কি হবে? সমান হবে। তো এটা এই ফর্মুলা গুলো দিয়ে একটা অঙ্ক তোমরা লিখে রাখতে পারো। আমি একটা অঙ্ক বলছি, তোমরা একটু লিখে রাখো। লেখো যে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে, তোমরা অঙ্কটা লিখো, খাতা কলম নিয়ে অঙ্কটা লিখো। লেখো যে কোনো বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোন বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো দাঁড়ি। এখন লেখো যে বস্তুটির শর্টকাট লিখো, সর্বোচ্চ উচ্চতা মানে ক্যাপিটাল এইচ লিখো। লেখো যে বস্তুটির মানে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে সেটা বের করতে বলা হচ্ছে। তো বস্তুটির সর্বোচ্চ উচ্চতা শর্টকাট লিখো এইচ কমা ছোট হাতের টি কমা ক্যাপিটাল টি নির্ণয় করো। এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ছোট হাতের টি মানে উত্থানকাল বা পতনকাল, আর ক্যাপিটাল টি মানে হচ্ছে বিচরণকাল, এইটা নির্ণয় করো।
তাহলে তোমার কোন একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে এটা নিক্ষিপ্ত বস্তু। তো কোনো বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে 1 নম্বর প্রশ্নে যেটা বের করতে বলা হলো সর্বোচ্চ উচ্চতা, পতনকাল বা উত্থানকাল এবং ভ্রমণকাল কত সেটা নির্ণয় করো। এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ এবং অতিক্রান্ত ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চ, আচ্ছা 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ এবং ভূমি হতে কত উচ্চতায় পৌঁছাবে। 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ এবং ভূমি হতে কত উচ্চতায় পৌঁছাবে। 2 নম্বর যে প্রশ্ন যে 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ মানে শেষ বেগ, 4 সেকেন্ড পরে বস্তুটির শেষ বেগ এবং ভূমি হতে কত উচ্চতায় পৌঁছাবে। এই বেগ বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করবে, ভি ইকুয়াল ভি নট মাইনাস জিটি। টি এর মানটা 4 বসাবে, আর ভি নট কত বেগে নিক্ষেপ করেছে জানা আছে, আর জি এর মান তো আমরা সচরাচর যেটা ব্যবহার করি 9.8, তাহলে এটা ব্যবহার করলে শেষ বেগ পেয়ে যাবে। আর এই যে এইচ ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার, এই সমীকরণটা ব্যবহার করলে বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় পৌঁছাবে সেই মানটা তোমরা পেয়ে যাবে। তাহলে এই অঙ্কটা বাসায় তোমরা ক্যালকুলেশন করে নিবে। আর আমরা এই অঙ্কগুলো গত দিনে তোমাদের এগুলো দেখানো হয়ে গেছে। একটি বস্তু সরলরেখা বরাবর গতিশীল যার গতি সমীকরণ s = 12t + t স্কয়ার। তো সেখান থেকে কিভাবে আমরা আদিবেগ, ত্বরণ, বেগ, অতিক্রান্ত দূরত্ব বা টি তম সেকেন্ডের দূরত্ব বা সরণ বের করতে পারি, এই বিষয়গুলো আমরা গত দিনে তোমাদের পড়িয়েছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস একটু দেখব। আমি একটু তোমাদের আনমিউট করি তোমাদের। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা তো গত দিনে হয়েছে তাই না, বাস আর যাত্রী যে অঙ্কটা গত দিনে করানো হয়েছে এটা তোমাদের। এরপরে এই অঙ্কটা কি করানো হয়েছিল দেখো তো, লেখচিত্রে একটি গাড়ির যাত্রাকালীন প্রথম 10 মিনিট বেগের পরিবর্তন দেখানো হয়েছে। এটা কি হয়েছিল? এটা হয়েছিল অঙ্কটা? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এই অঙ্কটা কি পুরোটাই করানো হয়েছিল? তো আমরা 3 নাম্বার যে অঙ্কটা আছে সেটা লেখচিত্রে একটি গাড়ি যাত্রাকালীন প্রথম 10 মিনিট বেগের পরিবর্তন দেখানো হয়েছে। এটা রাজশাহী বোর্ড 2019 সালে সৃজনশীল একটা প্রশ্ন এসেছে। এটা হচ্ছে বেগ বনাম সময় লেখ, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে মিনিট। আচ্ছা, গাড়িটির গতিকালীন প্রথম 4 মিনিটে গড় বেগ কত সেটা বের করতে বলা হয়েছে। তো গড় বেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। এখন আমরা এই লেখের ক্ষেত্রে প্রথম 4 মিনিটের ক্ষেত্রে দেখো এখানে দুইটা গতি আছে, এটুকু হচ্ছে সমবেগ আর প্রথম থেকে এটুকু হচ্ছে তোমার সমত্বরণ। তো সমত্বরণের ক্ষেত্রে আমরা দূরত্ব বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, s = v নট শেষ বেগ প্লাস আদি বেগ ভাগ 2 × t1। তো v মানে হচ্ছে শেষ বেগ, তোমার এ পয়েন্টে যে বেগ সেটা হচ্ছে 10 আর আদি বেগটা হচ্ছে 0 ডিভাইডেড 2, আর t1 মানে হচ্ছে 2 মিনিট, মিনিটটাকে সেকেন্ডে আনা হলে কত হবে 120 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে s1 পেয়ে যাচ্ছি দেখো 600 মিটার। ও থেকে এ তে এই যাত্রাকালীন সময় বস্তুটি কত দূরত্ব অতিক্রম করেছে 600 মিটার। এরপরে দেখো পরের 2 মিনিট, যেহেতু প্রথম 4 মিনিটে গড় বেগ চেয়েছে, তো পরের 2 মিনিট বলতে বোঝানো হচ্ছে এই যে এই 2 মিনিট থেকে এই 4 মিনিটের মাঝে যে 2 মিনিট, তার থেকে 2 মাইনাস করলে 2 হবে। তো এই সময়ের মাঝে বস্তুটা কিভাবে গতিশীল, সমবেগে গতিশীল। সমবেগের ক্ষেত্রে দূরত্ব বের করার ফর্মুলা কি, s = vt। তাহলে এই যে দেখো দ্বিতীয় যে দূরত্ব s2 = vt2। তো v এর মান হচ্ছে 10 আর t2 মানে হচ্ছে এই যে 2 থেকে 4 মিনিট, দ্যাট ইজ পার্থক্য করলে 2 মিনিট, তার মানে t2 এর মান হচ্ছে 120 সেকেন্ড। যেহেতু 2 মিনিট, মিনিটটাকে সেকেন্ডে নিয়ে আসলে তোমার 120 সেকেন্ড হবে, ক্যালকুলেশন করলে হবে 1200 মিটার। তার মানে আমার এই যে এই এ থেকে এই পর্যন্ত 4 মিনিট মানে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 1200 মিটার। তাহলে আমরা টোটাল দূরত্ব পেয়ে গেলাম, টোটাল দূরত্ব পেয়ে গেলে আমরা গড় বেগ পেয়ে যাব। তাহলে গড় বেগ মানে কি, মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 600, s1 হচ্ছে 600 আর s2 হচ্ছে 1200 আর t1 হচ্ছে 120 আর t2 s2 এর ক্ষেত্রে t2 হচ্ছে 120। ক্যালকুলেশন করলে আমরা গড় বেগ পেয়ে গেলাম 7.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার সবাই? গড় বেগ আমরা পেয়ে গেলাম। এবারে পরে যেটা চেয়েছে, গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব লেখচিত্র অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সমান। তো আমরা সূত্র দিয়ে আগে আমরা এই টোটাল দূরত্বটা বের করে নিই। প্রথম ক্ষেত্রে যে s1 দূরত্ব ও থেকে এ, সেটা তো 600 মিটার আমরা পেয়ে গেলাম। আর s2 এর ক্ষেত্রে আসলে s2 বলতে আসলে
এই যে এ থেকে কিন্তু বি পর্যন্ত এটা সমবেগে গতিশীল। তো এ থেকে বিতে সময় কত 8 আর এ তে সময় কত 2, তার মানে 8 থেকে 2 মাইনাস করলে 6 মিনিট কিন্তু সে সমবেগে গতিশীল ছিল এ থেকে বিতে, যেটা বেগ হচ্ছে 10। তাহলে 10 কে যদি তুমি 8 থেকে 2 মাইনাস করলে কত মিনিট হয় 6 মিনিট, 6 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাও, তো 6 মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করা হয় তাহলে এটা কত হয়ে যাচ্ছে 360 সেকেন্ড। আর 10 দ্বারা তাকে গুণ করলে তুমি ওই এ থেকে বি তে যে সমবেগে গতিশীল ছিল তার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত সেটা তুমি পেয়ে যাচ্ছ 3600 মিটার। তাহলে আমরা S1 পেয়ে গেলাম 600 মিটার, S2 পেয়ে গেলাম 3600 মিটার। S2 মানে এ থেকে বি পর্যন্ত। আবার দেখো বি থেকে সি তে ত্বরণে গতিশীল, তো বি তে বেগ কত 10 আর সি তে বেগ কত 15, তাহলে 10 প্লাস 15 ডিভাইডেড 2। আর বি থেকে সি তে যেতে সময় কত, এখানে 10 মিনিট আর এখানে 8 মিনিট, পার্থক্য করলে কত হবে 2 মিনিট। তো 2 মিনিটকে তুমি সেকেন্ডে কনভার্ট করলে কত হবে 120 সেকেন্ড। তাহলে দেখো এই যে 120, আর এখানে যে ভি তোমার আদি বেগ ছিল 10 আর শেষ বেগ হচ্ছে 15, ক্যালকুলেশন করলে 1500 মিটার। তার মানে এই বি থেকে সি তে সমতরণে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করেছে 1500 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3। তাহলে S1 প্লাস S2 প্লাস S3 কত 600 প্লাস 3600 প্লাস 1500, দ্যাট ইজ ইকুয়াল টু কত 5700 মিটার। এবার আমরা এটা ক্ষেত্রফল বিবেচনায় যদি বের করতে চাই, ক্ষেত্রফল আমরা জানি যে বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা কিন্তু সরণ নির্দেশ করে। আচ্ছা, এখন কোন বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয় তাহলে সেটাকে আমরা দূরত্ব বলতে পারি। আচ্ছা, এখন ও থেকে এ, এ থেকে বি, বি থেকে সি। আচ্ছা বলতো ও এ বি ই এটা কি একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে? তাহলে ও এ বি ই এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল মানে মোট অতিক্রান্ত দূরত্ব যেটা বের করতে চাচ্ছি আমরা, এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বি সি এফ ই, এখানে আরেকটা ট্রাপিজিয়াম তৈরি হচ্ছে। তাহলে এস প্রাইম ক্ষেত্রফল বিবেচনায় যে আমরা সরণটা বের করব বা দূরত্ব এস প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু ও এ বি ই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বি সি এফ ই, মানে এই যে পরের যে ট্রাপিজিয়াম এই ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আর পরের ক্ষেত্রে ট্রাপিজিয়াম ক্ষেত্রফল বের করার সূত্র সেম, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। তো প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহু কে কে, একটা হচ্ছে ও থেকে ই পর্যন্ত ওই এবং আরেকটা হচ্ছে এবি। তো ওই মানে কত বলতো 8 মিনিট, আর এবি মানে হচ্ছে 8 মাইনাস 2 6 মিনিট। তাহলে 8 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাও আর 6 মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলে এটা তৈরি হচ্ছে দেখো 480। 8 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে 480 মিনিট সেকেন্ড হবে, আর 6 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে 360 সেকেন্ড হবে। আর বি মানে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এই সমান্তরাল মানে এবি বাহু আর এই ওই বাহুর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব দ্যাট ইজ বিই। তো বি মানে এই বি দৈর্ঘ্যটা কত অ্যাকচুয়ালি 10, তার মানে আমার এখানে চলে এসেছে দেখো 10, এই যে বি এর পরিবর্তে 10। একইভাবে ডানের এই লেগটার ক্ষেত্রে বি প্লাস বি, এখানে ডানের লেখের ক্ষেত্রে এখানে দেখো বি প্লাস সিএফ। আচ্ছা, তো বি প্লাস সিএফ, বি মানে কি এখানে সরি বি এফ, বি হ্যাঁ বি প্লাস সিএফ সমান্তরাল বাহুদ্বয়, একটা হচ্ছে তোমার বি আর একটা হচ্ছে সিএফ। তো বি মানে কত 10 আর সিএফ মানে কত 15, তাহলে তোমার এখানে 10 আর 15 আমরা এখানে যোগ করতে হবে। আর এই দুটা বাহুর সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব কত ইএফ, তো ইএফ মানে কত 10 মিনিট মাইনাস 8 মিনিট দ্যাট ইজ 2 মিনিট। তো 2 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে কত হবে 120 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে ফাইনালি দেখো আমরা 5700 মিটারই পেয়ে যাচ্ছি। সেটাই হবে, তুমি সূত্র ব্যবহার করে তুমি যে দূরত্ব পাবে বা সরণ পাবে তুমি ক্ষেত্রফল বিবেচনা করলেও তোমার সেই একই সরণ তুমি পেয়ে যাবে। তাহলে এটাই ঘতে চেয়েছিল যে এই ক্ষেত্রফলটা অতিক্রান্ত দূরত্ব যেটা সেটা এই লেখের ক্ষেত্রফলের সমান হবে কিনা। তাহলে আমরা যে অতিক্রান্ত দূরত্ব সূত্র ব্যবহার করে যেটা বের করেছি এস 5700 মিটার, এস প্রাইম ক্ষেত্রফল বিবেচনা করেও আমরা কত পেয়ে গেলাম 5700 মিটার। তাহলে আমার এই এটা যে সঠিকতা যেটা আমার লেখা আছে উত্তরটি সেটার মানে সঠিকতা যাচাই হলো। এবারে দেখো গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্ক, সেটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্রে দেখানো হচ্ছে এখানে। তো বেগ বনাম সময় লেখচিত্রে বেগের একক হচ্ছে এখানে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে এখানে মিনিট। এখানে দেখো ও থেকে এ সমতরণ, এ থেকে বি সমবেগ, আবার বি থেকে সি মন্দন, আবার একটা নেগেটিভ অংশে দেখানো হচ্ছে নেগেটিভ অংশে এখানে বেগের ডিরেকশন পরিবর্তন হয়ে গেছে তোমার। এটার অর্থ হচ্ছে যে তোমার এই বস্তুটা সি থেকে এখন ডানে যাবে না, সি থেকে এখন বাম দিকে যাবে। তো 2 মিনিট পরে কণাটির বেগ নির্ণয় করো। 2 মিনিট মানে এই যে এই সময়ে কণাটির বেগ কত হবে। তো বেগ বের করার জন্য আগে ত্বরণ বের করতে হবে। তো ও থেকে এ ত্বরণে গতিশীল, তো ত্বরণ বের করার সূত্র কি ভি ইকুয়াল ভি নট প্লাস এটি। তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ভি নট বাই টি। ভি মানে শেষ বেগ কত, এ পয়েন্টের যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ 10 আর আদি বেগ হচ্ছে 0। তাহলে 10 মাইনাস 0 ডিভাইডেড ও থেকে এতে যেতে কত সময় লেগেছে 4 মিনিট,
4 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাও তাহলে 240 সেকেন্ড হয়। ক্যালকুলেশন করলে আমরা ত্বরণ পেয়ে গেলাম, ওয়ে পথে কত ত্বরণে গতিশীল। তো ত্বরণ পেয়ে গেলে তুমি 2 মিনিট পরে কত বেগ সেটা তুমি বের করতে পারো। ভি ইকুয়াল ভি নট প্লাস এটি, ভি নট হচ্ছে 0 যেহেতু মূল বিন্দু থেকে শুরু হয়েছে, তো ভি নট 0 আর এ মানে যেটা বের করলাম 0.042 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর টি মানে কত সময় পরে তুমি বেগ চাচ্ছ 2 মিনিট। তো 2 মিনিটটাকে তুমি সেকেন্ডে কনভার্ট করলে কত হবে 120 সেকেন্ড। তাহলে ফাইনালি 2 মিনিট পরে তোমার যে বেগ হবে সেটা হচ্ছে 5.04। অ্যাকচুয়ালি হওয়ার কথা 5, যেহেতু তোমার 4 সেকেন্ডে বেগ হচ্ছে 4 মিনিটে বেগ হচ্ছে 10, তাহলে 2 মিনিটে বেগ হওয়ার কথা 5, কিন্তু এখানে যে ফ্র্যাকশন আছে পয়েন্টের পরে যে ফ্র্যাকশন গুলো ছিল এই ফ্র্যাকশন গুলোর কারণে এখানে মান কিছুটা বেশি এসেছে। এটা কোনো সমস্যা নাই, তুমি ক্যালকুলেশন করে যা পাবে সেই রেজাল্টটাই তুমি লিখবে, এই রেজাল্টটাই তুমি লিখবে। অঙ্কে ক্যালকুলেশন করে যে রেজাল্ট পাবে সেটাই তুমি লিখবে, এই কারণ এই ফ্র্যাকশনের কারণে মানের কিছুটা তারতম্য হয়েছে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে বেগ পেয়ে গেলাম। এবারে কোণাটির গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করো। তো গড় বেগ বের করার নিয়ম কি? মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। তো মোট দূরত্ব আমরা বের করতে পারি এখানে ও এ ক্ষেত্রফল বিবেচনা আমরা করি তাহলে সুবিধা হবে। ও এ বি সি এটা একটা ট্রাপিজিয়াম, আর এখানে সিডিই একটা ত্রিভুজ। তো ট্রাপিজিয়াম ক্ষেত্রফল এটাকে আমরা নামকরণ করলাম S1 দূরত্বটা। তো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এফ। তো সমান্তরাল বাহু কে ওসি মানে 12 মিনিট, 12 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাবে, আর এবি মানে হচ্ছে তোমার 10 থেকে 4 মাইনাস করে 6 মিনিট। তাহলে সেটাকে সেকেন্ডে কনভার্ট করে 720, আর এটা হচ্ছে 360। আর সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব কত? এই এবি বাহু আর ওসি বাহু লম্ব দূরত্ব কত? 10। তাহলে এখানে 10 অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলে S1 পেয়ে গেলে 5400 মিটার। আর S2 মানে এই নিচের এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখানে কিন্তু এখন বস্তুটা ডান দিকে যাচ্ছে না, বস্তুটা এখন ও থেকে সি তে গিয়ে এখন সি থেকে পিছনের দিকে ব্যাক করে যাবে, আগের অবস্থানের দিকে যাবে, কেননা এখানে বেগের ডিরেকশন নেগেটিভ, অর্থাৎ তার আগের অবস্থানের দিকে ফিরে যাবে এখন। তো সেটার ক্ষেত্রফল বের করার জন্য কি ইউজ করবে? S2 = CDE ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি মানে কত? এই ত্রিভুজের ভূমি কোনটা? CE। তো সি মানে কত? 14 থেকে 12 মাইনাস করে, তাহলে 2 মিনিট, মিনিটকে সেকেন্ডে নিয়ে যাবে 120। তাহলে হাফ ইন্টু 120 ইন্টু উচ্চতা ডিজি। উচ্চতা মানে এই যে তুমি ডি থেকে যদি একটা লম্ব টানা হয়, আমি পয়েন্টের নাম দিয়েছি জি, তাহলে এই যে ডিজি যেটা এই বাহুটার মান কত? এই বাহুটার মান হচ্ছে নেগেটিভ দিকে দেখো 5। নেগেটিভ মানটা বসাবে না, নেগেটিভ দ্বারা বোঝানো হয়েছে ডিরেকশন পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে। কিন্তু অঙ্ক করার সময় অবশ্যই প্লাস মান নিয়ে তোমাকে কাজ করতে হবে, কেননা বেগের মান কিন্তু কখনোই নেগেটিভ হয় না, ওই নেগেটিভ দ্বারা ডিরেকশন ইন্ডিকেট করে। তাহলে এখানে উচ্চতার জায়গায় কত? 5 বসাবে। তাহলে আমরা S2 পেয়ে গেলাম 300 মিটার। এবারে গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। তাহলে এখন বলো তো বস্তুটা, আমি একটু চিত্রে দেখো, এটা আমি আলাদা একটা চিত্র দিয়েছি। বস্তুটা ও থেকে S1 দূরত্ব কিন্তু সি পর্যন্ত, যে S1 দূরত্বটা ছিল হচ্ছে তোমার 5400 মিটার। আচ্ছা, তার আবার সে এই সি থেকে আবার আগের অবস্থানের দিকে কত দূরত্ব যাচ্ছে? 300 মিটার। তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত? S1 প্লাস S2। তাহলে গড় দ্রুতি বের করার সময় কি লিখতে হয়? মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। তো S1 কত? 5400, তার ক্ষেত্রে সময় কত? T1। তো কত সময় সে তোমার এই S1 সরণটা তুমি দূরত্বটা পেয়েছে? 12 মিনিট। তো 12 মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলে 720 হয়, আর S2 হচ্ছে 300। আর S2 এর ক্ষেত্রে সময় হচ্ছে তোমার S2 এর ক্ষেত্রে সময় যেটা আমাদের এখানে বের করে নিয়ে আসতে হবে। S2 এর ক্ষেত্রে সময়টা এখানে দেখো, এই যে তোমার সি থেকে ই, তো সি থেকে ই এটা হচ্ছে S2। তো 14 থেকে 12 মাইনাস করলে কত হয়? 2 মিনিট। তো 2 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে কত হয়? সেকেন্ডে কনভার্ট করলে এই যে 120 সেকেন্ড হয়ে যায়। তাহলে তোমার মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়, এটা হচ্ছে গড় দ্রুতি। এখন মোট সরণ কোনটা বলো তো? মোট সরণ মানে কিন্তু তুমি দেখো, এই চিত্রটা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, ও থেকে সি এটা হচ্ছে তোমার S1। এখন সি থেকে তুমি আবার 300 মিটার দূরত্বে আগের অবস্থানের দিকে যাচ্ছ, গিয়ে এইচ অবস্থানে এখন অবস্থান করছে। তাহলে তোমার সরণ কতটুকু? সরণ হচ্ছে এই যে এইচ থেকে ও পর্যন্ত যে দূরত্বটা, এটাই হচ্ছে তোমার সরণ। তো ও থেকে এইচ দূরত্বটা কত? তাহলে S1 থেকে S2 মাইনাস করতে হবে, এটাই কিন্তু সরণ। তাহলে এই S1 থেকে S2 মাইনাস করে যে মানটা পাবে সেটা 5100, আমি এখানে করে দিয়েছি। আর সময় ওটাই থাকবে, সেই সময় দ্বারা ভাগ করে তুমি